সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমরা আরআরবি এনটিপিসি 2025-এর জন্য একটা ম্যাথের পিআইকিউ সিরিজ শুরু করেছিলাম। তো সেই সিরিজের আজকে আমরা 12 নম্বর সেট করব। এখানে আমি একটা শিফটের, যেটা 2021 সালে যে এনটিপিসি এক্সামটা হয়েছিল, যতগুলো ম্যাথ আছে সবকটা কিন্তু এখানে আমি তোমাদেরকে করিয়ে দিই এক একটা সেটে। ঠিক আছে? তো কোনো কোনো সেটে 30টা কোশ্চেন থাকে, কোনোটা 31টা থাকে, কোনোটা 32টা থাকে। তো যে কটা কোশ্চেন থাকে 30-31টা করে সেটা আমি তোমাদেরকে করিয়ে দিই। তো আজকে যে শিফটটা এসছে সেটা হচ্ছে 2021 সালে জানুয়ারি মাসের 31 তারিখ, শিফট 1। যতগুলো ম্যাথের কোশ্চেন এসেছিল আজকে আমরা সেগুলো সলভ করব। আর এখানে আমি তোমাদের শেখাবো যে এক্সাম হলে কি অ্যাপ্রোচ নিয়ে তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ঠিক আছে? কোথায় ক্যালকুলেশনকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? আর এই যে সিরিজটা চলছে, এই সিরিজের যতগুলো ক্লাস আছে সব কিছু পেয়ে যাবে প্লে লিস্টে। ঠিক আছে? তার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো বা তোমরা সার্চ করতে পারো এনটিপিসি ম্যাথ প্লেলিস্ট বাই সহজ ম্যাথ, তোমাদের কাছে চলে আসবে। তো আমাদের প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, বলেছে সাইন এক্স মাইনাস 3 cos x ইকুয়াল টু √3 cos x, তাহলে কট এক্স বার করতে হবে। তো তোমরা সবাই জানো কট থিটা মানে কি, বলবে স্যার কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমাদের এইখানে যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমাকে সেইভাবে লিখতে হবে। তো আমি যদি এখানে লিখি সাইন এক্স মাইনাস 3 cos x ইকুয়ালস টু √3 cos x। এবার দেখো এক্সাম হলে সুবিধার জন্য তোমরা সাইনকে সিম্পল এস লিখতে পারো, কসকে তোমরা সিম্পল কি লিখতে পারো, সি লিখতে পারো। তাহলে তোমাদের কি হয়, টাইমটা বেঁচে যায়। তাহলে এখানে যদি আমি করি, এখানে লিখলাম এস সমান সমান এটা কি হবে √3c, আর এই 3টা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কি সি কমন যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 প্লাস √3। এবার দেখো কট থিটা মানে কি তোমাদের বলেছিলাম, বললেন স্যার কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এটাই যদি আমরা এখন করি আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা যদি এখন করি এসটাকে আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে সিম্পল এখানে কি পড়ে থাকছে 1, আর এটা এর নিচে চলে আসবে 3 প্লাস √3, আর এদিকে হয়ে যাবে সি বাই এস। সি বাই এস মানে কি, বলবে স্যার কট। তাহলে আমাকে তো কটই বার করতে বলেছে, 1/3 প্লাস √3, কিন্তু তোমার কোনো অপশানে দেখো এটা নেই। তার মানে তোমাকে এখন কি করতে হবে, এই যে পার্টটা দেওয়া আছে এটার কি করতে হবে, করণী নিরসন করতে হবে। তাহলে করণী নিরসন করতে গেলে 3 প্লাস √3, এটাকে তোমাকে গুণ করতে হবে 3 মাইনাস √3 দিয়ে। তাহলে এখানে হয়ে যাবে 3 মাইনাস √3। তাহলে এই পার্টটুকু যদি করো, এবার দেখো 3 3 9, আর 3 3 আর 3 কত হবে 9, আর √3 3, তাহলে 9 থেকে যদি 3 চলে যায় কত পাবে, বলবে স্যার 6, আর এখানে হবে 3 মাইনাস √3। তাহলে কোনটা, অপশন নাম্বার 3 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। বড় বড় লিখে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে করার কোনো দরকার নেই। এবার অনেকে এই পার্টটা ডাইরেক্ট করতে পারতে, যাদের ক্যালকুলেশন ভালো ছিল, তো এইভাবে করলেও কিন্তু তোমাদের খুব একটা সময় লাগবে না। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলেছে এখানে, ও বিশিষ্ট কেন্দ্রের একটি বৃত্তের উপর এ বি সি তিনটে হচ্ছে বিন্দু। যদি এ সি বি 46.5 হয়, তাহলে উপবৃত্ত চাপ এ বির ওপর এ ও বির মান নির্ণয় করো। তো যখন এরকম তোমরা কোশ্চেন দেখবে যে এই টাইপের, তোমরা ডাইরেক্ট এখানে শুধু একবার অপশনগুলো চেক করবে। অপশনে যদি দেখো এইটার ডবল দেওয়া আছে, অটোমেটিক তোমরা কিন্তু বার করে নিতে পারো। কারণ এখানে কেন্দ্রটা কি আছে এ, এখানে কেন্দ্রটা আছে ও, তার মানে এ ও বি একটা কি কোণ হবে, বলবে স্যার এটা হবে একটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের ডবল। তাহলে এটাকে সিম্পল 2 দিয়ে গুণ করে দিলে তোমাদের 93 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অনেকে পারছো না, পিকচার ড্র করতে হবে, ড্র করো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম। এবার তিনটে বিন্দু বলেছে এ বি সি। ঠিক আছে, তাহলে সাপোজ ধরো এটা হচ্ছে, সরি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। তাহলে এবার তোমাকে বলেছে
যে ACB, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিয়েছে, সরি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তোমাকে হচ্ছে 46.5, আর সেন্টার হচ্ছে এটা। তাহলে তোমাদেরকে বার করতে হবে এ ও বি কত। তাহলে তোমরা কি জানো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে এখানে সিম্পল, যদি তোমাকে এখন বার করতে হয় এ ও বি, এটা কি হবে 46.5-এর কি হবে ডবল, তাহলে সেটা কত হবে না 93 ডিগ্রি। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার কি হবে 93। এটা তোমরা কোশ্চেন পিকচার ড্র না করেই তোমরা করতে পারতে, যদি তোমরা এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এই ফর্মুলাটা তোমরা যদি জানতে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখো, একদমই সোজা কোশ্চেন, 90-এর বর্গমূল ড্যাশের মধ্যে থাকবে। তাহলে সিম্পল দেখো, তুমি হচ্ছে এটা, তুমি কিন্তু এটা উইদাউট পেন পেপার করার কোশ্চেন, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করছি। তোমার এখানে হচ্ছে 90, তাহলে 90-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি বললে স্যার 100, 90-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি বললে স্যার 81। তাহলে 81-র যদি রুট করো কত পাবে 9, 100-র যদি রুট করো কত পাবে 10। তাহলে 90-এর যে রুট হবে সেটা কি হবে 9 আর 10-এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে। এটা কি মুখে মুখে করা যেত বললে হ্যাঁ স্যার, এটা মুখে মুখেই করা যেত। তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে 9 এবং 10। এখানে বলেছে একটা নাম্বার দেওয়া আছে, বলেছে এর কতই উৎপাদক আছে যেগুলো হচ্ছে জোড়। তাহলে জোড় সংখ্যার জন্য তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, যে এখানে যতগুলো মৌলিক উৎপাদক দেওয়া আছে তো দেখতে হবে এর মধ্যে কোনটা জোড় আছে। বলবে স্যার, আমি একটু জুম করে নিচ্ছি, বলবে স্যার এখানে একটা উৎপাদকই জোড় আছে, সেটা হচ্ছে কি 2। তাহলে এখানে আমরা যদি টোটাল আমরা কতগুলো জোড় আছে, নাম্বার অফ, ধরে নিই আমি জোড় উৎপাদক, ঠিক আছে এখানে লিখে দিচ্ছি, সেটা আমরা ফাইন্ড করব। এখানে আমার জোড় সংখ্যা কি আছে বললে স্যার 2 আছে, তাহলে 2 এর পাওয়ার কত বললে স্যার 7। ওকে, আচ্ছা এখানে 3টা কি বিজোড়, 3 এর পাওয়ার কত আছে 3, তাহলে 3 এর সাথে তোমাকে 1 যোগ করতে হবে। একইভাবে এখানে কত আছে 5, 5 এর সাথে কত আছে 4, 4 এর সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে। 7 এর পাওয়ার কিছু নেই মানে কি আছে 1, এখানে তোমাকে 1 এর সাথে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে এইবার যদি এদেরকে তুমি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে। দেখো তোমার কিন্তু গুণ করারও দরকার নেই, কেন করার দরকার নেই সেটা আমি তোমাদেরকে ভালো করে বানিয়ে বলছি। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ, উৎপাদক যেটা হবে সেটা কি হবে 7-এর গুণিতক হবে, আর কি হবে 5-এরও গুণিতক হবে, 5 দুগুণী 10, মানে লাস্টে হবে 0, আর সেটা অবশ্যই কি দিয়ে যাবে 7 দিয়ে যাবে। তাহলে দেখো এটা 7 দিয়ে যায় না, এটা 7 দিয়ে যায় না, এটাও হচ্ছে না, একটা অপশনই পড়ে থাকছে। তাই তোমাদের গুণ করারও কিন্তু দরকার নেই, অপশন এলিমিনেট করেও তোমরা কিন্তু করতে পারছো, কিন্তু চাইলে তোমরা গুণ করে নিতে পারো, কারণ এটা ছোটই আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি জাস্ট যদি কখনো বড় ক্যালকুলেশন হতো তখন কিন্তু এই জিনিসটা তোমরা কাজে লাগাতে পারতে, তাই তোমাদেরকে বলে দিলাম। তাহলে 4 সাথে 28, আর এখানে হচ্ছে 10, তাহলে টোটাল কতগুলো হচ্ছে বললে স্যার টোটাল হচ্ছে 280টি। কোনো সংখ্যার কিভাবে জোড় উৎপাদক বার করবে, কতগুলো বিজোড় আছে, টোটাল কতগুলো উৎপাদক আছে, টোটাল উৎপাদকের সমষ্টি কত, এই রিলেটেড আমার একটা ক্লাস করানো আছে গুণনীয়ক ও গুণিতকের উপরে, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, ওখানে পুরো ডিটেলে আমি ডিসকাশন করে দিয়েছি। আচ্ছা পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখি, রাহুল 4টি বিষয়ে পরীক্ষা দিতে হয়েছিল, প্রথম 3টি বিষয় প্রতিটিতে 50 নম্বর ছিল, যাতে রাহুল গড়ে 60% নাম্বার পেয়েছে। চতুর্থ শেষ বিষয়ে রাহুল 54 নম্বর পেয়েছে এবং তার মোট নম্বরের শতাংশ ছিল 64। চতুর্থ বিষয়ের সর্বোচ্চ নম্বর কত ছিল? রাহুল প্রথম 3টি বিষয়ের প্রতিটিতে 50 নম্বর ছিল, যাতে 60% পেয়েছে। তাহলে দেখো এক একটা সাবজেক্টে ছিল 50, তাহলে 3টে সাবজেক্টে কত ছিল বললে স্যার 3টে সাবজেক্টে ছিল 150, এটা বার করার দরকার নেই। তার কত পেয়েছে 60%। তাহলে এখান থেকে তোমরা কিন্তু ইজিলি বার করে নিতে পারছো যে রাহুল কত পেল। তাহলে রাহুল পেল হচ্ছে গিয়ে 3টে সাবজেক্ট মিলিয়ে পেল হচ্ছে 90। আচ্ছা
চতুর্থ ও শেষ বিষয়ে রাহুল 54 নম্বর পেয়েছে। তাহলে এখানে তোমরা 54 অ্যাড করে দাও, এটা হয়ে গেল 144, এবং তার মোট নম্বরের শতাংশ হয়েছে 64। তাহলে 144 হচ্ছে তোমার কত, 64%। তাহলে তোমাকে যদি 100% বার করতে হয় তাহলে তুমি টোটালটা পেয়ে যাবে, তাই না? তাহলে এখানে যদি তোমরা করো 16 দিয়ে করলে এটা কত হবে 9, 16 দিয়ে করলে হবে 4, 4 দিয়ে করলে হবে 25। তাহলে 9 25 কত হলো 225। তাহলে 225 হচ্ছে টোটাল নাম্বার, চারটে নম্বরের মিলিয়ে টোটাল হচ্ছে কত 225। আর তিনটে নম্বরে কত করেছিল বললে স্যার 50 করে। তাহলে 225 থেকে 3 × 50 যদি আমরা বাদ দিই 150, তাহলে এই নাম্বারটা যেটা পাবো এটা আমাদের কি হবে, চতুর্থ যে সাবজেক্ট ছিল তার সর্বোচ্চ নাম্বার। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারতে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি 75। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলেছে, 288/x 108/x স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে x এর সর্বোচ্চ মান কত? মানে 288 কেও x দিয়ে ভাগ করব, 108 কেও x দিয়ে ভাগ করব, আর দুটোই কি হবে স্বাভাবিক সংখ্যা। তার মানে x টা কি হবে 288 আর 108 এর কি হবে গসাগু হবে। তাহলে সিম্পল যদি তোমরা এখানে করো 288 আর 108 এর গসাগু এখানে তোমরা কি হতে পারে, 36, 48, 48 তো হবে না, 42ও হবে না, 54 হবে না, 36। কারণ 36 দিয়ে যদি করো তোমরা এটা হচ্ছে 8, আর 36 দিয়ে করলে 3, তাহলে গসাগু কত হয়ে গেল বললে স্যার এটা অ্যান্সার হয়ে যাবে 36। ক্যালকুলেশন যত তোমরা ফাস্ট করতে পারবে ততই কিন্তু কোশ্চেন তোমাদের ইজিলি সলভ হবে, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা একদমই সোজা কোশ্চেন, তোমরা দেখা মাত্রই অনেকে হয়তো করে ফেলেছো, যারা করতে পারোনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সিম্পল তোমাদেরকে পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে 22 × 15/100 যদি তোমরা করো, ঠিক আছে? তাহলে অবশ্যই দেখো 22 মানে কি বলবে স্যার 2 × 11। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই কি হবে 11-র মাল্টিপল হবে। এটা 11 দিয়ে যায় বললে না স্যার, এটা যায় না, এটা যায় হ্যাঁ, এটা যায় না। তাহলে আমাদের কিন্তু কোনো করারই দরকার নেই, জাস্ট আমরা কোশ্চেন দেখেই কিন্তু সলভ করে নিতে পারলাম, ঠিক আছে? এরকম প্রচুর কোশ্চেনের ডিভাইসিবিলিটি রুল কিন্তু অ্যাপ্লাই হয়, কেউ যদি তোমরা করে দেখতে চাও করতে পারো। 2 দিয়ে কাটলে হলো 11, 2 দিয়ে কাটলে এটা হলো 50, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে 10। তাহলে এখানে হচ্ছে 33/10 মানে 3.3। কিন্তু আমাদের এটা করারই দরকার ছিল না। তো এখানে আমাদের বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা a, b এবং c যাদের গড় হচ্ছে 35, a b এর সমান সমান বা b এর থেকে ছোট, b c এর সমান সমান বা c এর থেকে ছোট, মধ্যমা বলেছে a + 18, তাহলে c এর সর্বনিম্ন মান কি মানে সবচেয়ে ছোট মান কি। তাহলে এইভাবে যদি তোমরা দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এই ইকুয়েশনটা ওরা দিয়েছে। আবার মধ্যমা বলে দিয়েছে হচ্ছে a + 18। তাহলে এখান থেকে আমরা যদি b কে যদি আমরা মধ্যমা ধরি তাহলে b অ্যাকচুয়ালি কি হয়ে গেল বললো স্যার a + 18 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি লিখি দেখো a + b + c, এটা সমান সমান কি হবে, এদের গড় আছে তাহলে গুণ করে দাও। এবার আমরা যদি সবকটাকে এখানে যদি রিপ্লেস করি ভালো করে দেখবে, তাহলে a b এর জায়গায় বসাচ্ছি a + 18 + c সমান সমান কি হচ্ছে 105। তাহলে দেখো এখানে a a এটা হচ্ছে 2a + c, 18 এখানে মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলবে স্যার 87। তো এখানে আমরা লিখতে পারি c সমান সমান 87 - 2a। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল বললো হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এইবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে দেখতে হবে, এই যে পার্টটা আছে তাই না, তাহলে এখানে তোমার কি হচ্ছে বললে এখানে যে c হচ্ছে a + 18 হতে পারে বা এর থেকে কি হতে পারে বড় হবে, তাই না? তাহলে আমরা তো এখানে c এর জায়গায় a + 18 বা তার থেকে আমরা বড় ধরতে পারি। তাহলে হ্যাঁ স্যার আপনি ধরতে পারেন। তাহলে এখানে লিখতে পারি a + 18 এটা সমান সমান কি হচ্ছে 87 - 2a, তাই না? তাহলে এবার এটা এদিকে চলে গেলে কি হয়ে যাবে, 2 এটা এদিকে নিয়ে আসি, এটা হবে 3a, আর এখানে এটা হবে 8 আছে কত হলে 17 হবে 9 2 69। তার মানে a হচ্ছে
এর সবচেয়ে বড় মান কি হতে পারে? 23 হতে পারে। তাহলে এর সবচেয়ে বড় মান যদি আমরা 23 বসাই, তবেই কিন্তু আমরা কি পাবো? সি এর সর্বনিম্ন মান পাবো। তাহলে এ সমান সমান যদি আমরা 23 ধরি, তখন আমরা সি সমান সমান কি পেয়েছিলাম? এ প্লাস 18। তাহলে 23 তার সাথে আমরা যোগ করে দেবো 18, তাহলে এটা কত হয়ে যাবে? 41। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বলবে স্যার 41 হবে আমাদের সি এর সবচেয়ে ছোট মান। যখন এর মান হবে 23 হবে সবচেয়ে বড় মান, তবেই কিন্তু এটা পসিবল হবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। আচ্ছা, এখানে তোমাদের একটা সরল করতে বলেছে, তো সরলটা আমি এখানেই করে দেবো। দেখো এখানে সবার প্রথমে ভাগ হবে, তাহলে 16 থেকে যদি 4 ভাগ হয় কত হবে? 4। 4-এর সাথে এখানে কি হবে? 8। তাহলে 4 8 কত হয়ে গেল? 32। তাহলে পুরো পার্টটার জন্য হচ্ছে 32। 6 থেকে যদি 32 মাইনাস হয় তাহলে কত হবে? -26। মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে 15 আর 26 এটা হয়ে যাবে 41। তাহলে 19 বিয়োগ 41 প্লাস এখানে কি হবে? 54। তাহলে 54 আর যদি 19 তোমরা করো, যোগ করো, 9 আর 4 13, 3 5 আর 6 আর 7 মাইনাস 41। তাহলে এখানে হবে 2, এখানে হবে 3। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 32। অপশন নম্বর 2 হবে কারেক্ট আনসার। তো এইভাবেই কিন্তু আমরা ডাইরেক্ট মুখে মুখে করবো, নাকি আমরা লাইন বাই লাইন আমরা লিখে যাব। নেক্সট আমাদের কি এসছে? 14 জন লোক একটি দেওয়াল 12 দিনে তৈরি করতে পারে। 7 জন লোকের আরেকটি দল, যাদের প্রত্যেকে প্রথম দলের লোকেদের তুলনায় দক্ষতার 1/4 এই দেওয়ালটি কত দিনে তৈরি করবে? ঠিক আছে, তাহলে একটা জিনিস তোমরা ভালো করে দেখো, 14 জন লোক যখন কাজ করছিল কতদিন লাগছিল? 12 দিন লাগছিল। তা আমি ধরে নিই 14 জন হচ্ছে 14 ইউনিট করেই কাজ করে, তাহলে টোটাল ইউনিট কত হবে? এটাই হবে টোটাল ইউনিট কাজ, তাই না? আমি টোটাল লিখে দিচ্ছি, টোটাল ওয়ার্ক এত ইউনিট। ঠিক আছে, এবার বলেছে 7 জন লোকের আরেকটি দল, যাদের প্রত্যেকে প্রথম দলের লোকেদের তুলনায় দক্ষতায় 1/4। মানে আগের লোকেদের যদি আমি এখানে সিম্পল লিখছি, ধরো এখানে হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, আগের লোক যদি 4 ইউনিট কাজ করতো তাহলে ওরা করতে 1 ইউনিট, তাহলে ওদের টাইমের রেশিও কি হবে? বলবে স্যার টাইমের রেশিওটা হয়ে যাবে 1:4। এটা কজনের ক্ষেত্রে? একজনের ক্ষেত্রে। কিন্তু এখন কতজন আছে? বললে স্যার এখন আপনার হচ্ছে গিয়ে লোক সংখ্যা কমে গেছে, তাই না? তাহলে এখন কি হবে? 14 ইন্টু 12 হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন যে লোক সংখ্যা সেটা হচ্ছে কত? 7, তাই না? 7 জন লোক, কিন্তু এরা আগের লোকেদের থেকে কি হয়? 4 গুণ বেশি টাইম নেবে। তাহলে এখানে দিন দিয়ে ভাগ করতে হবে, সিম্পল। তাহলে 4 দিয়ে যদি 7 দিয়ে কাটলে এখানে হবে 2, তাহলে 4 দুগুণি 8, 8 12 96, ব্যাস। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 96। এইভাবে চুটকিতে তোমরা কোশ্চেনটাকে কি করতে পারবে? সলভ করতে পারবে। তো আমাদের পরে কোশ্চেন বলেছে 34 সেমি এবং 18 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকে একটি রম্বসে রূপান্তর করা হলো, যার পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান এবং একটি কোণ 120 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রফল বর্গ সেমিতে নির্ণয় করো। ঠিক আছে, এর জন্য আমাদের রম্বসের ক্ষেত্রফলে একটা সূত্র জানতে হবে। তো কোণের মান দিয়ে রম্বসের ক্ষেত্রফল বার করা একটা সূত্র হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি সেটা। সূত্রটা হচ্ছে বাহু স্কয়ার ইন্টু সাইন থিটা। তাহলে আমাকে এখন রম্বসের যদি ক্ষেত্রফল বার করতে, সবার প্রথমে আমাকে কি বার করতে হবে? রম্বসের বাহু। কিন্তু এখানে তোমাদের কি দেওয়া আছে দেখো, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের পরিসীমা আর রম্বসের পরিসীমা সমান। তাহলে সিম্পল আমরা যদি এখন পরিসীমা বার করি তাহলে সেটা কার বেরোবে? রম্বসের বেরোবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাই কার পরিসীমা? বললে স্যার এটাই রম্বসের পরিসীমা। তাহলে একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? বাহু পেয়ে যাব। ঠিক আছে,
তাহলে এখানে আমরা যদি এখন বাহু বার করতে যাই, একে আমাকে কি করতে হবে বলবে স্যার, একে আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে যদি কাটি এটা কত হবে 13, 13 দুগুণী 26। তাহলে এটা হয়ে গেল বাহু। তাহলে এখন আমাকে কি বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি করব, আমরা বলেছিলাম বাহু স্কয়ার আর তার সাথে হচ্ছে সাইন থিটা, তার মানে সাইন 120। ঠিক আছে, তো সাইন 120 মানে কি বলবে স্যার, সাইন 120 মানেই হচ্ছে সাইন 90 আর এখানে হচ্ছে 30। তাহলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যায় বললে স্যার কসে চেঞ্জ হয়ে যায়। তাহলে কস 30 এর মান কত √3/2। তাহলে এখানে আমরা পেয়ে যাবো √3/2। 2 দিয়ে যদি কাটি আমরা কত পাবো বলবে স্যার 13। তাহলে 13 দিয়ে যদি করি আমরা এখানে এটা হবে 338, এখানে √3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 338√3। এই ছিল কোশ্চেনটার সলিউশন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, তোমরা এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে কিন্তু আমি আমার যে ত্রিকোণমিতির ক্লাস ছিল সেখানে আমি করিয়েছি, পুরক্ষণের অনুপাত। তাহলে সিম্পল তোমাদের এখানে দেখো, এখানে কি বলেছে cos 41 বাই সাইন 49 প্লাস সাইন 51 cos 39। তো তোমাদের কি বলেছি cos আর সাইন, সাইন আর cos, যখনই তোমরা এটা দেখবে দেখবে দুটোকে যোগ করে কি 90 হচ্ছে বললে হ্যাঁ স্যার, দুটোকে যোগ করে কি 90 হচ্ছে, তার মানে দুটোই তোমার হচ্ছে সেম, দুটোই কি সেম। তাহলে দুটো যদি সেম হয় কেটে গিয়ে এখানে কত পাবে 1, এখানে কত পাবে 1, তাহলে 1 আর 1 কত হবে 2। তো এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার সলভ করার ছিল, যারা বুঝতে পারছে না তারা এটাও করতে পারো। দেখো cos 41 আর এখানে sin 49, তাহলে sin 49 মানে কি বলবে স্যার cos 41। একইভাবে sin 51 মানে কি cos 39, এখানেও cos 39। তাহলে কি হলো 1 + 1 + 2, এটা তোমরা মুখে মুখেই করতে পারতে বললে হ্যাঁ স্যার করতে পারতেন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, এখানে তোমাদের দেখো কি করতে বলেছে, সিম্পল একটা যোগ করতে বলেছে। তাহলে তোমরা যদি যোগ করো, করেই দাও। এখান দিয়ে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ 2 আর 5 এর লসাগু কত হবে 10। কোন অপশনে 10 আছে, একটা অপশনে 10 আছে। তাহলে কি তোমাদের আর কোনো করার দরকার ছিল, কোশ্চেনটা দেখে কিন্তু তোমরা সলিউশন করে নিতে পারতে। কিভাবে, এখানে দেখো এখানে হচ্ছে 2, এখানে 5, তাহলে 5 আর 2 এর লসাগু কত 10। কোন অপশনে 10 আছে, একটা অপশনে। তাহলে এইভাবে প্রচুর কোশ্চেন কিন্তু অপশন চেক করে তোমরা করতে পারো। 5 5 এ 25, 2 2 4, 29/10। এটা আমাদের কিন্তু করার দরকার ছিল না। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, একটি কম্পিউটার গেমে একজন নির্মাতা 20 ঘন্টা একটা দেওয়াল তৈরি করে আর একজন ধ্বংসকারী 50 ঘন্টায় দেওয়ালটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। প্রাথমিকভাবে সমতল ভূমিতে কাজ করার জন্য উভয় নির্মাতা নিযুক্ত করা হয়, কিন্তু 30 ঘন্টা পর ধ্বংসকারীকে সরিয়ে নেওয়া হয়। দেওয়াল তৈরি করতে কত সময় লেগেছে? অবভিয়াসলি 30 ঘন্টা পর সরিয়ে নিচে মানে কি হবে, 30 ঘন্টার বেশি লাগবে। তো সেটা আমরা কি করে করব, সিম্পল, আমরা এখানে লিখছি প্লাস, এটা করতে টাইম নিচ্ছে 20 আর ভাঙতে সময় নিচ্ছে 50। তাহলে এর যদি আমরা করি তাহলে টোটাল কত হলো বললো স্যার 100 হয়ে গেল। তাহলে এ কত ইউনিট করে কাজ করছে পার ঘন্টায়, 5 ইউনিট করে। আর এ কত ইউনিট করে ভাঙছে বললে স্যার 2 ইউনিট করে, তাই তো। তার মানে 1 ঘন্টায় কতটা হচ্ছে বলে 1 ঘন্টায় স্যার 5 থেকে 2 বাদ দিন, 3 ইউনিট করে হচ্ছে। তাহলে এরকম ওরা কত ঘন্টা কাজ করেছে 30 ঘন্টা। তাহলে 30 ঘন্টায় কত হয়েছে বললে স্যার 90 ইউনিট হয়ে গেছে। এবার হচ্ছে ধ্বংসকারীকে সরিয়ে নিয়েছে, তাহলে এখন আর কত ইউনিট বাকি আছে বললে স্যার এখন আপনার বাকি আছে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট কে করবে, এ করবে, 5 দিয়ে ভাগ করে দাও 2। তাহলে 30 যোগ 2 কত ঘন্টা টাইম লাগে বললে স্যার 32 ঘন্টা। কোশ্চেনটা একদমই সোজা ছিল বললে হ্যাঁ স্যার একদমই কোশ্চেনটা সোজা ছিল। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি 32 ঘন্টা আমাদের কি লাগবে টাইম লাগবে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, 32:20 একে সরলতম আকারে প্রকাশ করতে হবে। তাহলে তুমি এটাকে যদি 4 দিয়ে করো, 4 8 32, 4 5 20, তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 3। কিছু কিছু কোশ্চেন আছে দেখবে আর করবে, কোনো ভাবনা চিন্তা নেই, দেখবে করবে পরের কোশ্চেন এগিয়ে যাবে।
তো পরের কোশ্চেন আমাদের বলেছে পারভেজ প্রতিদিন বিকেল 6টায় অফিস ছাড়ে এবং 7:30টায় বাড়ি পৌঁছায়। একদিন সে 6টায় অফিস ছাড়ে, কিন্তু দূরত্বের 1/4 তার স্বাভাবিক গতির 4/5 গতিতে পাড়ি দেয়। যদি পারভেজ সময় মতো বাড়ি পৌঁছতে সক্ষম হয়, তাহলে যাত্রার বাকি অংশটি তার স্বাভাবিক গতির কত গুণে পাড়ি দেয়। তাহলে এখানে দেখো, তোমার এখানে কি আছে, 1/4 আছে, তাই না? তাহলে 1/4 মানে কি হবে, সরি 1 মিনিট, তাহলে 1/4 মানে কি 1/4, আবার গতির 4/5, তাহলে এই 4/5 যদি আমরা এলসিএম নিই, সেটা কি হচ্ছে 20। তাহলে আমরা আমাদের নিজের সুবিধের মতো কিন্তু কি করব, যে কোনো একটা কিছু আমরা ধরে নেব, ঠিক আছে, স্পিড বা কোনো কিছু আমরা ধরে নেব, সেটা কি হবে 20-র একটা মাল্টিপল হবে। কেন হলো সেটা তোমাদের কারণটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা কোশ্চেনটাকে কিভাবে সলভ করব ভালো করে দেখো, কোনো XYZ কিচ্ছু ধরার দরকার নেই। তাহলে এবার আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করছি ভালো করে দেখো। তো প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে আমাদের কতটা সময় লেগেছে। তাহলে আমাদের সময় কতটা লেগেছে, বললে স্যার 7:30 থেকে আপনি যদি 6টাকে বাদ দেন তাহলে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1/2 ঘন্টা, তার মানে হচ্ছে কি 3/2 ঘন্টা আমার টোটাল সময় লেগেছে। তাহলে আমি কি করব, নিজের থেকে স্পিডকে ধরে নেব। স্পিডকে আমরা ধরে নেব 20, 20কে যদি 1.5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 30 হবে, কিন্তু 30কে তো 1/4 মানে 4 দিয়ে ভাগ করতে পারবো না, তো এই কারণে আমরা 20 ডবল 40 আমি ধরে নিচ্ছি কি স্পিড। তাহলে টোটাল আমার ডিস্টেন্স কতটা হয়ে গেল, 40কে কি করতে হবে 3/2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমার ডিস্টেন্স হয়ে গেল 60 কিলোমিটার। এইবার এই যে 60 কিলোমিটার, এটা কিন্তু উনি দুটো পার্টে কভার করেছেন। প্রথমে হচ্ছে 1/4, মানে প্রথমে গেছে 15 কিলোমিটার, তারপরে গেছে 25 কিলোমিটার। তাহলে এই 15 কিলোমিটার যেতে ওর কতটা টাইম লেগেছে, এখান থেকে আমরা বার করে নেব। 15 কিলোমিটার যেতে ও কি করেছে, ওর যে স্পিড তার 4/5 স্পিডে গেছে। তাহলে ওর স্পিড কত ছিল, বললে স্যার 40, তার যদি 4/5 হয় তাহলে 5 দিয়ে করলে কত হবে 8, তার মানে ওর স্পিড ছিল 32। এটা হচ্ছে ওর টাইম লেগেছে, বললে হ্যাঁ স্যার এটা ওর টাইম লেগেছে এত কি ঘন্টা। কিন্তু আমার কাছে টোটাল কত ঘন্টা আছে, বললে স্যার 3/2। তাহলে এটাকে যদি আমরা 15/32 যদি আমরা করি বিয়োগ, তাহলে আমরা কি পাবো, এইখানের টাইমটা পাবো, তাই না? এই যে 45 কিমি যে কভার করেছে সেটা কোন টাইমে কভার করেছে, তাহলে এখানে হবে 32, 2 দিয়ে করলে কত হবে 16, 3 × 48, 48 থেকে চলে যাবে 15, তাই না? তাহলে এটা হবে কত 33। তাহলে এখানে ওর টাইম লেগেছিল 33/32। তাহলে এখানে ওর স্পিড কত ছিল, এটাকে কি করলে পেয়ে যাবো, ভাগ করলে, ভাগ করলে কি হবে উল্টে যাবে, উপরে যাবে 32, নিচে হবে 33। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 9, এই সরি 5 দিয়ে তো যাবে না, সরি সরি সরি, এটা আমার যাবে 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 11। তাহলে এখানে আমার হচ্ছে 15 × 32/11। আমাকে বলেছে যে আগের স্পিডের কতটা স্পিড এখন হবে, তাই না? তাহলে আগে আমার কত স্পিড ছিল, আগে আমার স্পিড আমি কত ধরেছিলাম 40, আর এখন হচ্ছে এটা স্পিড। তাহলে সিম্পল 15 × 32 11, এখানে চলে আসবে 40। এটা হচ্ছে এখনকার স্পিডের কত গুণ ও গেছে, এটাই আমাকে আনসার হবে। তাহলে 8 দিয়ে যদি কাটো এটা কত হবে 4, 8 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 3, তাহলে 12/11 আগের যে স্পিড ছিল তার 12/11 গুণ তাকে এখন যেতে হবে, তবে সে কি করবে, এটা কভার করতে পারবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটু খটোমটো অঙ্ক ছিল, কিন্তু আরামসে ঠান্ডা মাথায় কোশ্চেনটা তোমাদেরকে সলভ করতে হতো। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসছি। x + 1/x = যদি 3 হয় তাহলে x³ 1/x³ কত, এর মান কত? তাহলে এটা তোমরা জানো যে x + 1/x = যদি হয় a, তাহলে কি হয় x³ + 1/x³ = কি হয় a³ - 3a। ব্যাস, তাহলে এখানে তোমরা কি করবে, 3-এর কিউব করবে ইন্টু 3 × 3, তাহলে 3-এর কিউব কত 27, 3 × 3 = 9, 27 থেকে 9 চলে যাবে 18। তো এই কোশ্চেনটাও কিন্তু উইদাউট পেন পেপার তোমাদের সলভ করার ছিল। ঠিক আছে, পরের কোশ্চেন আমাদের কি বলেছে, কোনটি 3, 4x এর লসাগু হতে পারে না?
তাহলে সবার প্রথমে তুমি মনে করো যে এখানে তোমার এক্স নেই, শুধু 3 আর 4 আছে। তাহলে 3 আর 4-এর লসাগু কত? বলবে স্যার 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। এইবার 12-র সাথে যদি তুমি এক্স নাও তবে কি হবে? 12-র গুণিতক তো হবেই। তাহলে আমাদের এদের যে পুরোটার যে লসাগু হবে সেটা অবশ্যই কি হবে? 12-র গুণিতক। তাহলে এখানে বলছে কোনটা হতে পারে না। এটা হতে পারে 12-র গুণিতক, 12 দুগুণী 24, 3 12 36, এটা হতে পারে না। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার 4, 18। ঠিক আছে, বলেছে 50 এবং 60-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে এখানে সিম্পল যদি 50-এর পর লেখো কি আসছে? 53 আর হচ্ছে গিয়ে 59। তাহলে এবার যদি যোগ করো 9 আর 3 12, 5 আর 5 10 আর 1 11, তাহলে এটা তোমাদের আনসার হয়ে যাবে 112। একদমই সোজা ছিল এই কোশ্চেনটা। তো সোজা কোশ্চেন তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 96 মিটার আর এর দৈর্ঘ্য হচ্ছে 47 মিটার, তাহলে প্রস্থ কত? তাহলে তোমরা জানো পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন তোমাকে প্রস্থ বার করতে বলুক বা দৈর্ঘ্য বার করতে বলুক, যাই বার করতে বলুক, তোমাকে পরিসীমাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। যদি দৈর্ঘ্য বার করতে বলে তাহলে প্রস্থকে বিয়োগ করতে হবে, যদি প্রস্থ বার করতে বলে তাহলে দৈর্ঘ্য বিয়োগ করতে হবে। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। তাহলে এটা থেকে তোমরা যদি কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা মুখে মুখে সলভ হয়ে যায়। তাহলে সিম্পলি তোমাকে কি করতে হবে? 96-কে 2 দিয়ে ভাগ করতে হবে, তার থেকে 27-কে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তবে তোমরা কি পাবে? প্রস্থ। তাহলে 48 বিয়োগ 27 কত পেয়ে গেলে? 21। এটা কি মুখে মুখে করা যেত? বললে হ্যাঁ স্যার এটা মুখে মুখে করা যেত। তাহলে যেই কোশ্চেনগুলো উইদাউট পেন পেপার সলভ করা যায় সেগুলোকে তোমরা উইদাউট পেন পেপারই সলভ করবে। পরের কোশ্চেন আসি, কি বলেছে? একটি দ্রব্য 14% লাভে এবং 10% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য 60 হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু যদি ভালো করে নিজেদের মাইন্ডে যদি করতে পারো সব থেকে ভালো হয়। তাহলে 14% লাভ মানে সেটা কত হলো? বললে স্যার 114। আর 10% লস মানে কত হলো? 90 হলো, তাই না? তাহলে এদের মাঝখানের গ্যাপটা কত? বললে স্যার এদের মাঝখানের গ্যাপ হচ্ছে 24। তার মানে এই 24-এর ভ্যালুই কি? 60। একের ভ্যালু কত? 60/24। এবার তোমাকে কি বার করতে হবে? 100-র ভ্যালু কত? তাহলে তোমাকে এখানে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, ব্যাস তাহলেই বেরিয়ে গেল। এবার যদি তোমরা এখানে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে এটা 6, 4 দিয়ে কাটলে কত হবে? 25, 6 দিয়ে কাটলে কত হবে? 10। এটা কিসের ভ্যালু পেয়ে গেলে? 100-র ভ্যালু। তাহলে আলটিমেটলি তোমাদের আনসার কি হয়ে গেল? বললো স্যার 250 টাকা। এই কোশ্চেনটাও কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা ড্র না করেও কিন্তু তুমি মনে মনে করতে পারতে। কিভাবে? +14 -10, তাহলে এটা মানেই কি? 24, তাই না? এইভাবেও কিন্তু মুখে মুখে করা যায়, কিন্তু আমি এক্সপ্লেন করার জন্য তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম। দেখো কি বলেছে এখানে? একটি গোলকের আয়তন এত সেন্টিমিটার তার কিউব, মানে কিউবিক সেন্টিমিটার বা ঘন সেমি যাই বলো, তাহলে এর ব্যাস নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এটা সমান সমানই বলে দেওয়া আছে 4851। ঠিক আছে, তাহলে এখন আমাকে বার করতে হবে আর কিউব। তাহলে 4851, 4/3টা কি হয়ে যাবে? 3/4 হয়ে যাবে। আর পাই মানে কি? 22-এর 7, তাহলে 22-এর 7টা এদিকে আসলে কি হয়ে যাবে? 7/22 হয়ে যাবে, ব্যাস। এবার যদি তোমরা কাটাকুটি করো, দেখো 11 দিয়ে যদি কাটো, 11 দুগুণী 22, 11 দিয়ে কাটলে 4 11 44, 4 11 44, 1 হয়ে গেল। তার মানে এখানে হচ্ছে আর কিউব। এবার তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এই যে 441 আছে, এটা কি 21 × 21? বললে হ্যাঁ স্যার, ব্যাস তাহলে তো হয়েই গেল।
কি করে হয়ে গেল? দেখো 441 মানে কি 21 গুণ 21, আর এখানে 3 আর 7 মিলে কত? 21। তাহলে এই পুরোটা মানেই কি হবে? বলবে স্যার 21 কিউব হবে। 4 দুগুণী 8 মানে কি হবে? 2 এর কিউব হবে। তাহলে আর সমান সমান হচ্ছে 21/2। এবার তোমাদেরকে কি বার করতে বলেছে? তোমাদেরকে বার করতে বলেছে ব্যাস। ব্যাস মানে কি? আর এর ডবল। তাহলে ব্যাস যদি আমাকে বার করতে হয়, একে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 2 কেটে গেল 21। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে? 21। পরের কোশ্চেনে আমরা চলে এসেছি। বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 100 টাকা বিনিয়োগ করা হয়েছিল। যদি একই সময়ের জন্য সুদের হার 20% পর্যন্ত বৃদ্ধি হয়, তাহলে বিনিয়োগকারী আরও কত টাকা সুদ পাবে? তাই তোমাদেরকে বলেছি চক্রবৃদ্ধি সুদ তোমরা কিভাবে করবে? সিম্পল এইভাবে, 10% এর মানে কি? বলবে স্যার 1 এর 10। তাহলে এখানে আমাদের কি হবে? 11 হবে, এখানে কি হবে? 10 হবে। এবার দেখো আমি কত টাকা বিনিয়োগ করেছি? বললে স্যার 2 বছরের জন্য। তাহলে এটাকে কি করে দেবো? 2 এর করে দেবো, মানে স্কোয়ার করে দেবো। তাহলে এটা হচ্ছে 121, এটা হচ্ছে 100। তো এখানে তো আমার 100 টাকাই আছে। ব্যাস, আমাকে আর তাহলে কোনো খাটাখাটনি করতে হলো না, বেরিয়ে গেল। এবার হচ্ছে কি 20%। 20% মানে কি? বলবে স্যার 1 এর 5। তার মানে এখানে কি হবে? 6, এখানে হবে 5। 2 বছরের জন্য কি হবে? স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 36, এখানে হবে 25। কিন্তু আমাকে তো 100 টাকা করতে হবে, তাহলে এটাকে কি করব? 4 দিয়ে গুণ। এটা হবে 144, 4 25 কি হবে? 100। এইবার দেখো ভালো করে, এখানে তোমাদের ডিফারেন্সটা কত? বলবে স্যার 21 টাকা। এখানে ডিফারেন্সটা কত? 44 টাকা। তাহলে কত টাকা আমরা এক্সট্রা সুদ পাচ্ছি? দুটোকে মাইনাস করে দাও। তাহলে আমরা এক্সট্রা সুদ পাচ্ছি কত টাকা? 23 টাকা। যাদের ক্যালকুলেশন ভালো তারা এই পার্টটা মুখে মুখেই করে নিতে পারতো, যেটা 144 বেরোবে, একটা 121 বেরোবে, দুটোকে মাইনাস করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো। একটি আবাসিক সমাজের বাসিন্দাদের মধ্যে 13 ভাগ গাড়ির মালিক আছে, আর গাড়ি মালিকদের মধ্যে আবার 48-এর 65 হচ্ছে পার্কিং আছে। তাহলে 136 জন বাসিন্দা খোলা জায়গায় গাড়ি পার্ক করে, মোট কতজন বাসিন্দা আছে? তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা কি করব? ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন মানে কি? মনে করে দেখো, ভালো করে দেখো, এই পার্টটুকু দেখো, 48-এর 65। তার মানে টোটাল যদি 65 জন লোক হয়, তাহলে গাড়ি পার্ক করছে কজন? 48 জন। তার মানে পার্কিং করছে না কতজন? 17 জন, তাই না? পার্কিং করছে না। তাহলে এই 17-র ভ্যালু কি? বলবে স্যার 17-র ভ্যালুই হচ্ছে 136। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 8। টোটাল লোক কত? বলবে স্যার 65। তাহলে 65 ইন্টু 8, এটা হচ্ছে আমার টোটাল কতজনের গাড়ি আছে। টোটাল কতজনের গাড়ি আছে। এইবার দেখো এই পার্টে চলে আসো। তাহলে 13/18, তাহলে 18 হচ্ছে টোটাল, তার মধ্যে 13 জনের হচ্ছে কি গাড়ি আছে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি টিসি, মানে টোটাল কতজনের কার আছে, তাই না? তার মানে এটাই হচ্ছে কি? বলবে স্যার 13-র ভ্যালু এটা। ব্যাস, তাহলে 13-র ভ্যালু হচ্ছে কত? 65 ইন্টু 8। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 13 দিয়ে এটাকে ভাগ করলে 5 8। আমাকে কতর ভ্যালু বার করতে হবে? বলবে স্যার 18-র ভ্যালু। তাহলে 5 ইন্টু 8 ইন্টু 18, তাহলে হচ্ছে 720। এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, এইবার দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকে অপশান ধরেও করতে পারতো, কিন্তু সেখানে তাকে আলটিমেটলি ক্যালকুলেশনটা করতেই হতো, কারণ এখানে টোটালটা কি আছে? বলবে স্যার টোটাল হচ্ছে 18। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? 18-র মাল্টিপল। এটাও হবে না, এটাও হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে আলটিমেটলি তোমাকে এসে কী করতে হবে? ক্যালকুলেট করতেই হবে। কিন্তু অনেক সময় তোমরা চেক করে নিলে হয়তো অপশান এই 18-র মাল্টিপল দিয়েই তোমাদের মিলে যেতে পারে, তাই তোমরা একবার চেক করবে পুরো সলভ করার আগে। ঠিক আছে, দেখো কি বলেছে। 15 দিনের বিক্রয় প্রচারণার সময় সোনামকে তার ভ্রমণ খরচের জন্য কিছু টাকা দেওয়া হয়েছিল। তাকে 9 দিন অতিরিক্ত সময় থাকতে হয়েছিল,
ফলস্বরূপ তার গড় দৈনিক ভ্রমণ ভাতা 75 কমে গিয়েছিল। এর জন্য প্রাথমিকভাবে কত টাকা তাকে মঞ্জুর করা হয়েছিল, তাই না? তাহলে আমি ধরি প্রথমে তাকে এক্স টাকা দেওয়া হয়েছিল, ঠিক আছে? প্রথমে তাকে কত টাকা দেওয়া হয়েছিল? এক্স টাকা, সরি এক্স টাকা না, আমি ধরছি পার ডে। পার ডে সে কত টাকা খরচা করতে পারতো? বললো স্যার সে এক্স টাকা খরচা করতে পারতো। তাহলে 15 দিনে কত খরচা করতো? 15, এটাই হচ্ছে টোটাল। কিন্তু এখন সে কি করছে? 9 দিন কি করছে? খরচ কি করছে? বললে স্যার এখন 9 দিন হচ্ছে বেশি করছে। তাহলে এখন কত করছে? 24 করছে। আর তার ভ্রমণ 75 টাকা কমে গেছে। তাহলে এক্স মাইনাস কি হয়ে যাবে? 75। এই দুটোই তোমার কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে এবার যদি তোমরা 3 দিয়ে কাটো, এটা কত হবে? 5। 3 দিয়ে কাটলে এটা কত হবে? বলবে স্যার এটা হবে 8, সরি। তাহলে এখানে কি হবে? 5x সমান সমান 8x, এটা হবে 8 ইন্টু 75। তাহলে এখানে কি হবে? 3x, এটা হবে 8 ইন্টু 75। তাহলে x সমান সমান কি হবে? 8 ইন্টু 75 বাই কি হবে? 3। কিন্তু তোমাকে কি বার করতে হবে? মোট কত খরচ। তাহলে এটাকে এখন কি করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে মোট খরচ, কারণ মোট খরচ তো আমার 15x, তাই না? তাহলে এখানে মোট খরচ যদি বার করো 8 ইন্টু 75 ইন্টু 3 ইন্টু হচ্ছে কত? 15। তাহলে 3 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে এখানে হচ্ছে 5 8 40, 40-এর শূন্য হাতে আমার 4, 4 দিয়ে 75কে করলে হবে 300। তাহলে আমাদের মোট খরচ কত হবে? 3000। সহজেই তোমরা এটাকে ক্যালকুলেট করে নিতে পারলে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসি। বলেছে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে কোনো সংখ্যা পূর্ণবর্গ নয় কি নয় সেটা আমরা সবার প্রথমে ইউনিট ডিজিট দিয়ে চেক করি। তাহলে এবার যদি আমরা ইউনিট ডিজিট চেক করি, দেখো লাস্টে কি আছে? 4। তাহলে এটা পূর্ণবর্গ হতে পারে। 6 পূর্ণবর্গ হতে পারে। 4 পূর্ণবর্গ হতে পারে। 2 কখনো পূর্ণবর্গ হতে পারে না। তাহলে একদম আর তোমাকে কিন্তু বেশি চেক করার দরকারই হলো না। ডাইরেক্ট আমরা কি করলাম? ইউনিট ডিজিট থেকে চেক করে নিলাম। কি দিয়ে আমরা চেক করলাম? ইউনিট ডিজিট থেকে। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হয়ে গেল? 23102 কখনোই পূর্ণবর্গ হবে না। আচ্ছা, এখানে তোমাকে কি আছে? সরল করতে বলেছে। তাহলে তোমরা সিম্পল করবে 17.6, 1.76, 0.176, তারপরে কি বলছে? 0.0176। তাহলে এখানে হচ্ছে 6, 7 আর 6 13, 7 আর 6 13কে 14 আর একে 15, 5, 7 আর 6 13, 14 আর একে 15, 5। তাহলে 5536। দেখো একটা অপশানেই আছে, আর আমাদের করার কিন্তু কোনো দরকার নেই। চার বছরের জন্য 5% সরল সুদে বিনিয়োগ করা একটি অর্থ পরিপক্কতার সময় 150 হয়, অর্থের পরিমাণ কত ছিল? তো তোমাদেরকে আমি বলেছি সরল সুদকে না তোমরা অ্যাজ এ পার্সেন্টেজের প্রবলেম ট্রিট করবে। যেমন দেখো 4 বছরে 5% করে, তাই না? তাহলে কত হচ্ছে? বললে স্যার 4 5 20%, তার মানে 20%, তাই না? তার মানে 20% কি হয়েছে? বেড়েছে। তোমরা বলে হ্যাঁ স্যার 20% মানে কি হবে? 1/5। তার মানে 5 টাকা ছিল, সেটা বেড়ে কত হয়েছে? 6 টাকা হয়েছে, তাই তো? 5 টাকা বেড়ে 6 টাকা হয়েছে, এটাই হয়েছে। বললে হ্যাঁ স্যার। তার মানে 6-এর ভ্যালু কি? বললে স্যার 150। 1-এর ভ্যালু কত? 25। 5-এর ভ্যালু কত? 125। ব্যাস। তো এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো ইজিলি তোমাদের সলভ হয়ে যায়। 4 × 5%, এটা করলে কি হচ্ছে? 20%। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম এটা ছিল প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার হয়ে গেল? বলেছে 5 বছরের জন্য বিনিয়োগকৃত অর্থের উপর বার্ষিক সরল সুদ প্রদান করা হয়। 5 বছরের পর যখন সেটা পরিপক্ক হয় তখন সেটা কত হয়? 2340 টাকা। আর যদি 2 বছরের জন্য হয় তখন হয় 2016 টাকা। তাহলে মোট কত টাকা
আমরা ইনভেস্ট করেছিলাম, বিনিয়োগ করেছিলাম। তাহলে তোমরা সবাই জানো যে সরল সুদ প্রত্যেক বছর বছর কি হয়, সেমই হয়, কখনো বাড়ে না কমে না। তাহলে এখানে আমার যেটা প্রিন্সিপাল ছিল তার সাথে 5 বছরের যদি ইন্টারেস্টকে আমরা অ্যাড করি তখন আমরা কত পাচ্ছি, 2340 টাকা। প্রিন্সিপাল তার সাথে যদি 2 বছরের ইন্টারেস্টকে আমরা অ্যাড করি তাহলে পাচ্ছি 2016 টাকা। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 3 বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, সেটা হচ্ছে 324, তাই না? তাহলে 1 বছরে কতটা পাবে, 3 নং 7, 3 10কে 30, 3 8 24 হয়ে গেল। তাহলে 2 বছরে কত টাকা পাবে, 216 টাকা। তাহলে তোমাদের প্রিন্সিপাল কি হবে, 2016, তার থেকে 216 তোমরা বিয়োগ করবে, তাহলে তোমাদের কত হবে, 1800 টাকা। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এই পার্টটুকু কিন্তু তোমাদের লেখার কোনো দরকার নেই, এগুলো তোমরা ডাইরেক্ট মুখে মুখে করবে। কিভাবে, সিম্পল দেখো, 5 বছর আর এখানে কত দেখতে পাচ্ছ, 2 বছর, তাহলে 5 আর 3-এর গ্যাপ কত, বললে স্যার 3, তাহলে 3-এ হচ্ছে গিয়ে বিয়োগ করে 324, 1-এ কত, 2-এ কত, বা তোমরা 5-এও বার করতে পারো। 5 বছরের বার করলে 2340 থেকে বিয়োগ করবে, 2 বছরের বার করলে 2016 থেকে বিয়োগ করবে। এই পার্টটুকু লেখা কিন্তু আননেসেসারি, এটা তোমাদেরকে এক্সপ্লেন করেছি বলে আমি লিখেছি। পরের কোশ্চেন আসছে, দেখো কি বলেছে, অদিতি, আদিত্য, আদ্যার বর্তমান বয়স 120 বছর, তাহলে 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? এটা একদমই সোজা কোশ্চেন, বাচ্চাদের দিলে ওরা পেরে যাবে। তো 120 ছিল কত এখন, 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে দেখো 3 বছর আগে প্রত্যেকের বয়সী কি হবে, বলবে স্যার প্রত্যেকের বয়সী 3 করে কমবে, তাহলে 3 × 3 তোমাকে মাইনাস করতে হবে, 120, তার থেকে 9 যদি বাদ দাও কত পাবে, 111। এত সোজা কোশ্চেনও তোমাদের কিন্তু এনটিপিসিতে এসছে। আর অনেকে কি হয়, সোজা কোশ্চেনই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলে, সেটা কিন্তু করবে না। ম্যাক্সিমাম সিলি মিস্টেক কিন্তু সোজা কোশ্চেনেই হয়, তাই সোজা কোশ্চেন দেখলে একটু কেয়ারফুলি কিন্তু তোমরা করবে কোশ্চেনগুলো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 136, তার নিচে x-4, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো বলছে x এর সবচেয়ে ছোট মান কি হবে, যার ফলে এটা কি হতে পারে, পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা হবে। তো তোমরা সবসময় এখানে অপশান দেখবে, তো অপশানে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা, -268। আচ্ছা, তো তোমরা ধরো এখানে 136, তারপরে এখানে -268 বসালে, -4, -272, এটা কেটে হলো 1/2, এটা কি পূর্ণ সংখ্যা হলো? বললো না স্যার, এটা পূর্ণ সংখ্যা হলো না, তাহলে 268 হবে না। 268 না হলে 268-র পরে কি আছে, -132, তাহলে x এর জায়গায় আমরা বসাবো -132, আর এখানে -4, তার মানে 136, তার নিচে -136, কেটে গেল -1, -1 একটা পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটার আনসার কি হবে, -132। তোমরা কিন্তু অনেকেই কি করবে, 72 অ্যান্সার করে আসবে, কারণ ভাবে 136, 72 - 4, 68, এখানে কেটে তোমরা 2 করে এটাকে পূর্ণবর্গ করবে, কিন্তু অ্যান্সার তোমাদের ভুল হবে, কারণ এখানে বলেছে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম মানে যেটা সব থেকে ছোট, তাহলে -32 কিন্তু 72-এর থেকে ছোট, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাই যখনই তোমাদের কোশ্চেনে দেখবে 4টে অপশান দেবে, এখানে ক্ষুদ্রতম বলবে, বৃহত্তম বলবে, তোমরা নিজের থেকে আনসার না বার করে সেই অ্যাকর্ডিংলি তোমরা অপশানগুলোকে যদি চুজ করো, খুব সহজেই কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের হবে, আর ভুল হবে না। তো এখানে আজকে আমাদের সেশনটা আমি শেষ করলাম, ঠিক আছে? আশা করেছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই সেশনটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের কি ম্যাথের কিছু কি ইমপ্রুভ হলো, অ্যাপ্রোচগুলো কি তোমরা কি শিখতে পারলে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এটা কিন্তু জানাবে। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।